আচ্ছা, আমরা পড়ছিলাম কি গাধা কথা বলো যে অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, আমরা পড়ছিলাম অর্গানিক কেমিস্ট্রি, তোমাদের পড়া দিয়েছিলাম মনে হয়। অর্গানিক এটাকে আমরা কি বলি বাংলাতে? আমরা কিন্তু আইইউপিএসসি নাম কিন্তু আগে শিখেছি। এটা পড়ে আসতে বলেছিলাম, জৈব যৌগ আর হচ্ছে অজৈব যৌগের মধ্যে পার্থক্য, এটা কিন্তু পড়ে আসতে বলেছিলাম। বলো কে কে পড়ে আসছো সেটা বলো আগে। বলো জৈব যৌগ কাকে বলে, কে বলতে পারবে? জৈব যৌগ কাকে বলে কে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ বলা যাবে। উপরে সংজ্ঞা তো দেওয়া আছে মনে হয়, এমনি পার্থক্য পড়েছো? বলো দেখি পার্থক্যের মধ্যে সংজ্ঞাটা বলো খালি। জৈব যৌগ যেমন জৈব যৌগের সঙ্গে হাইড্রোজেন আছে, নাইট্রোজেন, সালফার, কিছু আধাতু এবং কিছু ধাতুর মধ্যে জিঙ্ক, নিকেল, ফেরিক ইত্যাদি থাকে, যেমন যে আর যাই হোক, আমি একটু বলি জৈব যৌগ সম্পর্কে আমি একটু বলছি, ঠিক আছে? তো প্রথমে দেখো জৈব যৌগ কথার মানেই হচ্ছে, দেখো এখানে জৈব কথাটা আছে না? জৈব মানে হচ্ছে জীবের মধ্যে পাওয়া যায় এরকম কিছু যৌগর কথা বলা হচ্ছে এখানটায়। মানে আগেকার দিনে ধারণা করা হতো কি এরকম, আগেকার দিনে ধারণা করা হতো যে জৈব যৌগ মানে হচ্ছে জীব থেকে পাওয়া যৌগ। মানে জীব বলতে আমরা কি বুঝি? জীব বলতে উদ্ভিদ প্রাণী দুটোকে বোঝানো হয়। এবার আগে একটা ধারণা ছিল আর কি, যে নাকি যত রকম জৈব যৌগ আছে, যতগুলো জৈব যৌগ আছে তার নাকি সব জীব থেকেই পাওয়া যেত, ঠিক আছে? কিন্তু এই কথাটা একদম পুরোপুরি সত্যি না। কেন সত্যি না? পরবর্তীকালে একটা বিজ্ঞানীটার নাম হচ্ছে ভোলার। কী নাম বিজ্ঞানীটার? ভোলার। তার মানে জৈব যৌগ থেকেই জৈব যৌগ পাওয়া যাবে। হ্যাঁ কিছু বললা? মানে জৈব যৌগ থেকে যে জৈব যৌগ পাওয়া যাবে এটা আসলে কিন্তু ভুল কথা। কারণ কি, বিজ্ঞানী ভোলার সর্বপ্রথম ও দেখিয়েছিল অ্যামোনিয়াম সায়ানেট, এটা একটা অজৈব যৌগ কিন্তু, ঠিক আছে? অজৈব যৌগ এটা অ্যামোনিয়াম, এটা হচ্ছে একটা অজৈব যৌগ। আমি কি বললাম, আগেকার দিনে একটা ধারণা ছিল কি যে জৈব যৌগগুলো সব জৈব জীবদেহ থেকেই পাওয়া যাবে, জীবদেহ মানে উদ্ভিদ বা প্রাণী থেকেই পাওয়া যাবে। কিন্তু বিজ্ঞানী ভোলার কীভাবে প্রমাণ করলো যে একটা অ্যামোনিয়াম সায়ানেট নিল, অ্যামোনিয়াম সায়ানেটটা কিন্তু একটা অজৈব যৌগ। একে কী করলো, একটু পরিমাণে হিট করলো। হিট মানে আমরা ডেল্টা চিহ্ন দিলে মানে এটা হিট বোঝায়। হিট করলে কি হবে, এখান থেকে অ্যামোনিয়াম সায়ানেট থেকে তৈরি হলো ইউরিয়া। কী তৈরি হলো? ইউরিয়ার সংকেত হচ্ছে তোমরা জানো এভাবে লেখা যায় NH2CO NH2। এটা আসলে ভুল, NH2টা H2টাকে এভাবে লিখতে হয় H2N, কারণ N এর সঙ্গে C এর বন্ধন থাকে, তো H2NCONH2 এটা থাকে। অতটা মাথা রাখতে হবে না, এটা হলো ইউরিয়ার সংকেত, বা ইউরিয়াটাকে এভাবে লেখা যায়। CO দিলা, দেখো এখানে NH2 কটা আছে বলো তো? NH2 দুটো আছে, এটা একটা NH2, এটা একটা NH2। তো এখানে CO দিলাম একটা CO, আর NH2 দিয়ে হোল 2 করে দিলাম, তার মানে NH2 এখানে দুটো আছে, বোঝাচ্ছে। তো এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। কথা বুঝতে পারলা? এই ইউরিয়াটাই হচ্ছে একটা জৈব যৌগ। ইউরিয়াটা কি একটা জৈব। তার মানে দেখো অ্যামোনিয়াম সায়ানেটকে শুধুমাত্র কি করা হলো, হিট করে কি তৈরি করা হলো, জৈব। তার মানে অজৈব যৌগ থেকে জৈব যৌগ পাওয়া যায়, এটা সর্বপ্রথম কে বলেছিল? বিজ্ঞানী ভোলার। মনে থাকবে এই কথাটা। আচ্ছা বলি কোথায় গেল, এই যে জৈব যৌগ। জৈব যৌগ কাকে বলে একটু খালি মাথা রাখবা। কার্বন ঘটিত সমস্ত যৌগ, আমি একবার বলছি, সমস্ত না আবার, মানে জৈব যৌগ মানে হচ্ছে কার্বন ঘটিত যৌগ, মানে কার্বন থাকবে এরকম যৌগ। সেই কার্বনটা ক্যাটিনেশন ধর্ম দেখায়, ক্যাটিনেশন ধর্ম দেখাবে, ঠিক আছে? ক্যাটিনেশন ধর্ম কি আমি বলছি, ক্যাটিনেশন ধর্ম দেখাবে, এটাকে আইসোমারিজম বলে আর কি। তো কি বললাম, কার্বন ঘটিত যৌগগুলো হবে, এবং সেই কার্বন ঘটিত যৌগের মধ্যে যে কার্বনটা আছে সেই কার্বনটা ক্যাটিনেশন ধর্ম দেখাবে অবশ্যই, এবং কি ধর্ম দেখাবে? সমবেত ধর্ম দেখাবে। যদি এরকম ধর্ম দেখায় তাহলে এই সমস্ত যৌগগুলোকে বলা হবে, কি বলা হবে? জৈব যৌগ। কিন্তু আছে এখানে, কিন্তু কি, আমি কি লিখেছি? কার্বন ঘটিত যৌগ, কিন্তু সব কার্বন ঘটিত যৌগ না। যেমন কিছু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম তোমাকে লিখে নিতে হবে পাশে, কি ছাড়া। যেমন ধরে নাও অক্সাইড, এই যে অক্সাইড আছে,
যেমন কার্বনের সঙ্গে যদি অক্সিজেন থাকে এটাকে কি বলি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু একটা অক্সাইড যৌগ, তাই না? তারপরে এর মধ্যে কার্বন আছে, তাহলে বুঝে নিবা কার্বন যেহেতু আছে তো এটা তো কার্বন ফোটিত যৌগ। যেহেতু কার্বন ফোটিত যৌগ তার মানে আমি এটাকে জৈব যৌগ বলতে পারি, কিন্তু না, এটাকে জৈব যৌগ বলবো না। বোঝা গেল? কিছু কিছু ব্যতিক্রম আছে ছাড়া হলো। তারপরে ধরো কার্বনেট বা বাইকার্বনেট, কার্বনেট বা বাইকার্বনেট নাম শুনেছো এগুলো? হ্যাঁ, ক্লাস 9-এ তো ছিল। কার্বনেট মানে ধরে নাও আমি লিখলাম ক্যালসিয়াম কার্বনেট। এই যে কার্বনেট মানে CO3 আছে, মানে এটা কার্বনের যৌগ। এটার নাম কি বলো তো? ক্যালসিয়াম কার্বনেট। বলো তো এর মধ্যে কার্বন কোনটা? এটা তো ক্যালসিয়াম। এই যে কার্বন আছে দেখো CO3, তার মানে কি এখানে কার্বন আছে, তো কার্বন ঘটিত একটা যৌগ, তাই এটাকে কি জৈব যৌগ বলা যাবে? বলা যাবে না। বোঝা গেল? তার মানে এখানে কার্বন থাকলেই যে আমি জৈব যৌগ বলবো তা না। তার মানে এটা বাদ দিয়ে তাহলে আমরা যত রকমের কার্বনেট থাকবে মানে কার্বনের সঙ্গে যদি কার্বনের যৌগ থাকে সেগুলো বাদ। তারপরে আর কি বাইকার্বনেট ধরনের একটা নাম নিচ্ছি, ক্যালসিয়াম বাইকার্বনেট। এটার নাম হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। এই যে আছে মাঝখানে, এটাও কিন্তু ছাড়া, মানে অক্সাইড থাকলে কার্বনের যদি অক্সাইড থাকে ওগুলো বাদ, কার্বনের যদি কার্বনেট থাকে ওগুলো বাদ, কার্বনের যদি বাইকার্বনেট থাকে ওগুলোও বাদ। যদি সায়ানাইড থাকে, সায়ানাইড যেমন একটা সায়ানাইড বলতে দুই রকমের হতে পারে। একটা হচ্ছে তোমার হাইড্রোজেন সায়ানাইড, এর মধ্যে হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইডকে লিখতে হয় এরকম HCN, এটার নাম হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। এটা যদি থাকে দেখো এর মধ্যে কার্বন আছে কি না, এটাও ছাড়া, এটাও বাদ। যদি ধাতব সায়ানাইড থাকে যেমন ধরো KCN, এটা একটা পটাশিয়াম, এটাকে কি বলে? পটাশিয়াম একটা ধাতু কিন্তু, তো এটাকে ধাতব সায়ানাইড বলছি আমরা। তো যদি ধাতব সায়ানাইড থাকে সেটাও বাদ দিয়ে, দেখো এখানে কার্বন আছে কি না, তাহলে এটাও বাদ দিই। এই যে KCN এটা তোমরা সবাই নাম শুনেছো, পটাশিয়াম সায়ানাইড, এটা হচ্ছে 20 নাও। তাহলে সঙ্গে সঙ্গে স্বর্গে মর্গে যা যে যেরকম কাজ কর্ম করেছো সেই অনুযায়ী যেখানে ইচ্ছা সেখানে যাওয়া, তার মানে KCNটা খাওয়া যাবে না। যাই হোক, তাহলে এটা একটা কি, এর মধ্যে কার্বন আছে, তো কার্বন আছে, তাহলে এটা একটা অজৈব যৌগ, এটা কিন্তু জৈব যৌগ না। তারপরে আরও বলছি কার্বনও তো আছে, তার মানে কার্বন আছে মানে যেটা জৈব যৌগ হবে তার কোনো মানে নয়, এটাও ছাড়া, এটাও বাদ দিয়ে। বোঝা গেল? তার মানে এই সমস্ত যৌগগুলো ছাড়া সমস্ত আরও কিছু কিছু আছে, হয়তো আরও কিছু কিছু আছে, যে সমস্ত কার্বন ঘটিত যৌগ এগুলো ছাড়া লিখে দেবা পাশে কী কী ছাড়া, এগুলো নামগুলো কী কী? কার্বনের অক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড, তারপরে হচ্ছে পটাশিয়াম সায়ানাইড বা সায়ানাইড বলতে পারো, তারপরে সালফাইড যৌগগুলো, এগুলো ছাড়া ব্র্যাকেটে লিখবা। এবং কার্বন ওগুলো ছাড়া ক্যাটনিয়েশন ধর্ম দেখায় এবং সমবায় ধর্ম দেখায়, এরকম যৌগগুলোকে বলা হবে কার্বন কী বলে? জৈব যৌগ। মনে থাকবে? হ্যাঁ, এটাই ভিডিওর একটা সুবিধা আছে, রেকর্ডের ভিডিও থাকলে যখন ইচ্ছা জয়বার ইচ্ছা দেখতে পারো। তো ওটা আমরা বুঝলাম, তাহলে জৈব যৌগ কথাটা বোঝা গেল। এবার আমরা যেটা পড়বো, আমি কি বললাম একটু আগে, ক্যাটনিয়েশন ধর্ম বললাম না? ওই ক্যাটনিয়েশন ধর্মটা কী জিনিস? হ্যাঁ, এটা পড়ার আগে, ক্যাটনিয়েশন ধর্ম পড়ার আগে আমরা পড়বো কার্বনের চতুর্যোজ্যতা। কার্বনের চতুর্যোজ্যতা, কার্বনের চতুর্যোজ্যতা কথার মানে কি? এবার কার্বনের চতুর্যোজ্যতা মানে হচ্ছে কার্বনের যোজ্যতা 4 দেখায়। কী দেখায়? 4। এবার কেন 4 দেখায় দেখো একবার। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? কার্বন কত নম্বরে আছে? ভালো করে বলো। কার্বন হচ্ছে প্রথমে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। কত নাম্বারে হলো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। কত হলো? 6। তাহলে এখানে কার্বন হচ্ছে 6 নাম্বারে আছে। আমরা ইলেকট্রন বিন্যাস তো করতে শিখেছি। প্রথম কক্ষে কয়টা হয়? তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে হচ্ছে 4টা, তার মানে 6টা হয়ে গেল, মানে 8টা হয়। মানে প্রথম কক্ষে 2টো হয়, 2টো দিতে হয়। যদি ভালো করে করতে চাও 2টো, তারপরে 8টা দিতে হয়, তারপরে 8টা দিতে হয়, তারপরে 18টা দিতে হয়, এরকম করে চলতে থাকে। তো আমাদের যেহেতু আছে প্রথম কক্ষে আমি 2টো দিলাম, তারপরে কক্ষে দিতে হতো কটা? দিতে হতো 8টা, কিন্তু আমার কাছে বাঁচলো কটা? 2টো ওখানে দিলাম, তো 4, এই জন্য দিলাম 4। তাহলে এবার বাইরের কক্ষে, তাহলে কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকছে? 4টা। তাহলে কার্বনের কাছে, কার্বনের বাইরের কক্ষে কটা থাকছে? 4টা। এবার আমরা দেখো তড়িৎ যদি যৌগ পড়েছিলাম, মনে পড়ছে?
আর সমযোজী যৌগ পড়েছিলাম। এবার কথা হচ্ছে তড়িৎযোজী যৌগ যে পড়েছি, তড়িৎযোজী যৌগ কাদের বলা হয়? যারা যে সমস্ত মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে কিংবা বর্জন করার মাধ্যমে যৌগ তৈরি করে তাদেরকে তড়িৎযোজী যৌগ, মানে ইলেকট্রনটা পুরোপুরি দিয়ে দেয় কিংবা ইলেকট্রন পুরোপুরি নিয়ে নেন। মনে নাই এগুলো? 8.3 অধ্যায় পড়েছিলাম তো, 8.3 না 2 8.2 2 না 3 হবে এরকমই কিছু একটা। টু না 3 2 যাই হোক। তো এবার কথা হচ্ছে আমি কি বললাম, ইলেকট্রন যদি পুরোপুরি দিয়ে দেয় কিংবা ইলেকট্রন পুরোপুরি নিয়ে নেয়, এইভাবে যদি যৌগ তৈরি করে সেটাকে আমরা কি বলি? তড়িৎযোজী যৌগ। একটা উদাহরণ যেমন লবণ NaCl, এটা একটা তড়িৎযোজী যৌগ তো। কারণ দেখো সোডিয়ামের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 2,8,1। তাহলে এর বাইরের কক্ষে কটা থাকে? একটা থাকে, আমরা একটা দিই। আর ক্লোরিনের বাইরের কক্ষে কটা থাকে? বাইরের কক্ষে থাকে কটা? ক্লোরিন হচ্ছে 2,8,7, বাইরের কক্ষে 7টা, তার মানে 1 2 3 4 5 6 7। এবার এ চাই অষ্টক পূর্তি করতে, এও চাই অষ্টক পূর্তি করতে, এটাই তো। তাহলে একে অষ্টক পূর্তি করার জন্য কি দরকার? এর কাছে দুটো উপায় আছে, আমি বলেছিলাম দুটো উপায়, মানে একটা ইলেকট্রন হয় ছেড়ে দিবে কিংবা 7টা ইলেকট্রন নেবে, এটা তো উপায়। কিন্তু একটা সহজ কোনটা? একটা ছাড়া। তাহলে একটা হচ্ছে ছাড়াটাই সহজ, তার জন্য একটা কিন্তু ছাড়ে। একটা যদি পুরোপুরি ছেড়ে দেয় তাহলে কি হবে? বাইরের কক্ষে 8টা হবে কিনা? হবে। আর এর কথা ভাবো একবার, এর কাছে দুটো উপায়, হয় 7টা ইলেকট্রন ছেড়ে দেওয়া, না তো একটা ইলেকট্রন নেওয়া। এর কাছে সুবিধা কোনটা? একটা। এ যেটা ছাড়লো সেটাই ও নেবে, তার মানে এ দেখো পুরোপুরি ছেড়ে দিল, এ পুরোপুরি নিয়ে নিল ইলেকট্রন, নিল না? তো এইভাবে যে যৌগটা তৈরি হয় সেই যৌগটাকে আমরা কী বলি? সমযোজী যৌগ। কী বলে? তড়িৎযোজী যৌগ। মনে আছে সবাই? এবার দেখো এর কাছে কার্বনের কথা ভাবো। কার্বনের বাইরে কক্ষে কটা আছে? 4টা। তাহলে এর কাছে উপায় আছে কি? কি উপায় আছে? হয় 4টা ইলেকট্রন ছেড়ে দিবে। যদি 4টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এর বাইরের কক্ষে কটা হবে? তাও কিন্তু বাইরের কক্ষে দুটো হলেও এটা কিন্তু স্টেবল হয়, মানে সুস্থিত হয়। কারণ আমরা জানি যে 8টা ইলেকট্রন পূরণ করতে পারে না সে দুটো ইলেকট্রন মানে কি করে? লাস্ট কক্ষে দুটো পূরণ করে, যেমন হাইড্রোজেন। এ তো পারে না, ও দুটোই পূরণ করে, তার জন্য ওটাকে বলে দ্বৈত সূত্র। আর যারা 8টা ইলেকট্রন পূরণ করতে পারে তার অষ্টক সূত্র, সেটা আমরা জানি। এবার কথা হচ্ছে, এবার বলো এর কাছে কি উপায় আছে? হয় 4টা ইলেকট্রন ছেড়ে দেওয়া, না তো আরও 4টা ইলেকট্রন নেওয়া। এবার ভাবো একবার, 4টা ইলেকট্রন ছাড়া আর 4টা ইলেকট্রন নেওয়া কম বড় ব্যাপার না। এখানে যেমন একটা ইলেকট্রন খুব সহজে ছেড়ে দিচ্ছে, নিয়ে নিচ্ছে, একটা হতে পারে, দুটা হতে পারে, সর্বাধিক 3টাও হতে পারে, কিন্তু 4টা ইলেকট্রন ছাড়া অতটাও সহজ না, আর 4টা ইলেকট্রন নেওয়া অতটাও সহজ না। তার জন্য কার্বন কখনোই তড়িৎযোজী যৌগ তৈরি করতে পারবে না। ওটা তড়িৎযোজিতা দেখাবেই না কার্বন। তাহলে কি দেখাবে? সমযোজী কথার মানে হচ্ছে শেয়ার করা। মনে পড়ছে? ইলেকট্রনগুলো শেয়ার করে। যেমন ধরো মিথেনের আমরা যখন করেছিলাম, তো মিথেনে কি চারদিকে আমরা এভাবে করছিলাম, আসলে এরকম গঠন হয় না, এরকম গঠন মানে চতুস্তলিকের গঠন হয়, তো মাথা রাখবে এরকম করে করছিলাম। হাইড্রোজেনের বাইরে কক্ষে কটা ইলেকট্রন থাকে? একটা। এর একটা। কার্বনের বাইরে কক্ষে কটা আছে? 4টা। তো এখানে 1 2 3 4 এইভাবে করছিল না বন্ধন? ভাবো করছিল। এভাবে আমরা মিথেনের ছবিটা করেছিলাম, মনে পড়ছে? আর কার্বনের কটা পূরণ করতে হবে? 8টা। তাহলে এর নিজের 4টা আর হাইড্রোজেনের 4টা। তাহলে দেখো হাইড্রোজেনগুলো ব্যবহার করছে কিনা? পুরোপুরি নিচ্ছে না, কিন্তু ব্যবহার করছে। তো এটাকে আমরা কি বলি? সমযোজী যৌগ। তার মানে কার্বন হচ্ছে সমযোজী যৌগ প্রদর্শন করে। সমযোজী যৌগ কি করে? তৈরি করবে। তাহলে কার্বনের যোজ্যতাটাকে আমরা বলবো সমযোজ্যতা। কি বলবো? কেন সমযোজ্যতা বলছি? মানে সমযোজী যৌগ তৈরি করছে। আর যদি তড়িৎযোজী যৌগ তৈরি করতো তার তড়িৎযোজ্যতা বলতাম। তাহলে বলো তো কার্বনের সমযোজ্যতা কত? কয়টা যোজ্যতা আছে ওর? 4টা। তাহলে কার্বনের সমযোজ্যতা যদি জিজ্ঞাসা করে তাহলে বলবো 4টা। বোঝা গেল? এবার চলে আসো ক্যাটেনেশন ধর্ম, এবার বোঝা যাবে। বলছে আমি কি দেখলাম যে কার্বনের যোজ্যতা কত বলো তো? 4। তার মানে কার্বনের যোজ্যতা 4, মানে ওর 4টা হাত। আগে পড়েছিলাম আইপ্যাক নাম যখন পড়েছিলাম, কার্বনের কটা হাত? 4টা। এবার কার্বনের যে 4টা হাত, 4টা হাতের মধ্যে মাথায় রাখবা কার্বন আর কার্বন, ধরো না আরেকটা কার্বন আছে এখানে তাহলে আরও 4টা হাত লাগবে। বলো তো এই কার্বনের 4টা হাত হলো কিনা? হলো। আমি এদিকে আরও তো বাড়াতে পারি, বাড়াতে পারবো কিনা? শুধু এক বন্ধন দিয়ে কি বাড়াতে পারবো? দ্বিবন্ধন দিয়েও তো হবে। আমরা তো দেখেছিলাম CH2 ডবল বন্ড CH2 দেখেছিলাম না, এটাকে ইথিলিন বলে। আরেকটা দেখেছিলাম CH তো হয় না, এটাকে H দিতে হয় এখানে,
111CH দেখেছিলাম, এটাকে বলে অ্যাসিটিলিন, হয় না এরকম? দেখো দ্বিবন্ধন হয়, ত্রিবন্ধন হয়, আবার এক বন্ধন হয়, সেই হিসাবে হাইড্রোজেনটা ফিল আপ করতে হয়, এটা আমরা দেখেছিলাম। এবার তাহলে দেখো কার্বনটাকে আমি এক বন্ধন হোক দ্বিবন্ধন হোক এইভাবে করে আমি চেনটাকে বাড়াতে পারছি কি না? আমি আমার ইচ্ছা মতো আমি কার্বনটাকে বাড়াতে পারবো। তার মানে কার্বনের এরকম চেনটা বাড়ানো, আমি যে বাড়াচ্ছি ইচ্ছা মতো যে বাড়াচ্ছি, তো এই ধরনের মানে এইভাবে করতে করতে বৃহৎ আকার একটা অণু তৈরি করতে পারে কার্বন, মানে বিশাল বড়, যেটাকে বলে দৈত্যাকার অণু তৈরি করে, কথা বুঝতে পারলা? জায়েন্ট মলিকুল তৈরি করে। তার মানে কার্বনে শুধুমাত্র এই জিনিসটা কার্বনই পারে, তার জন্য কার্বনের এই ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। বোঝা গেল? মানে কার্বন কার্বন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন বা এক বন্ধনের মাধ্যমে যখন যুক্ত হয়ে 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 বৃহৎ আকার অণু তৈরি করতে পারে, মানে অণু তৈরি করে, তখন এই যে ধর্মটা, এই ধর্মটাকে বলবো আমরা ক্যাটালিসিস ধর্ম। বুঝতে পারলাম কথাটা? মানে কার্বন একমাত্র এমন একজন ব্যক্তি, ভাবো একজন ব্যক্তি, ও কি করতে পারে, কার্বনের নিজের হাতগুলোকে অন্য কার্বনের সঙ্গে মিলিয়ে 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 বিশাল একটা মানে কি বলবো আর লাইন তৈরি করতে পারে বা চেন তৈরি করতে পারে। তো এই ধর্মটা শুধুমাত্র কে দেখাতে পারে? কার্বন। তো এই ধর্মটাকেই বলছি আমরা ক্যাটিনেশন ধর্ম। বোঝা গেল কথাটা? একটা স্ট্রাকচার তোমাদের বলি, এই স্ট্রাকচারের কথা কে জানো? বলো, এটাকে কে দেখেছো? দেখেছো? এটাকে বলে বেঞ্জিন। কি বলে? বেঞ্জিনের সংকেত হচ্ছে কি? C6। বেঞ্জিনের সংকেত হচ্ছে এই C6H6, C6H6, এটা হচ্ছে বেঞ্জিনের সংকেত। এবার বলো তো কোথায় C6H6 আছে আবার এর মধ্যে? তার মানে কার্বন কটা আছে? হাইড্রোজেন কটা আছে? 6টা আছে। তো কোথায় কার্বন 6টা আর কোথায় হাইড্রোজেন 6টা? যেখানে যেখানে দেখো বিন্দু পয়েন্টটা আছে দেখতে পাচ্ছ, ওখানে এক একটা করে কার্বন আছে। কি আছে? কার্বন। এই কার্বনটাকে দেখানো হয় না, এই যে কার্বন আছে, তার মানে নিশ্চয়ই এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। কটা কার্বন হলো? প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে, যেটাকে দেখানো হয় না। তার মানে একটা করে প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে, এইভাবে করে যুক্ত আছে। বুঝতে পারলা? এটা হলো বেঞ্জিনের স্ট্রাকচার, এটাই হচ্ছে বেঞ্জিনের গঠনটা। এটাকে আমরা এভাবে না দেখিয়ে শুধুমাত্র এরকম করে দেখে, মানে একটা জিগজ্যাগ গঠনে দেখাচ্ছি। কথা বোঝা গেল? চলো, আরেকটা জিনিস আমরা যেটা শিখতে হবে, যেটা হচ্ছে, আচ্ছা সমবায়তা পড়াবো, তার আগে আমাদের যেটা পড়তে হবে সম্পৃক্ত আর অসম্পৃক্ত যৌগ আছে না? দেখো আছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত যৌগ বা হাইড্রোকার্বন বলছি আমরা, সম্পৃক্ত বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি ওদিকে কী দেখছো আবার? হ্যাঁ, ওটা হলো কথা। আচ্ছা, যেটা আমরা বলতে চাইছিলাম সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ, এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবো। বলো তো এটার নাম কি? মিথেন। বলো তো এটার নাম কি? আর এটার নাম একটু আগেই তোমাদের বললাম, একটু আগে বললাম, এভাবে লেখে। দেখো আমরা কেন এখানে এইচটাকে না লিখে এদিকে লিখছি, এটা একটা তো কারণ আছে। কার্বন, এই যে বন্ধনটা না, বন্ধনটা কার্বন কার্বনে থাকে। তুমি যদি এখানে হাইড্রোজেনটা দিয়ে দাও, তাহলে মনে হবে যে মনে হয় হাইড্রোজেনের সঙ্গে কার্বনের আছে, কিন্তু এটা তো না, এটা তো ঠিক না। তার মানে তার জন্য আমরা এখানে লিখি। ব্যাপারটা কি, কিন্তু ওখানে লিখলেও সমস্যা নেই, এখানেও সেম, এখানেও আমরা এটাকে না লিখে এখানে লিখব। একটা উদাহরণ দিচ্ছি, থামো। ইথেনের নাম তো শুনে যাও, ইথেন। আমি সেদিনকে শিখেছিলাম, বলো তো ইথেন থেকে কী করে গঠনটা বানানো যাবে? গঠনটা কী করে বানানো যায়? মিথেন, ইথেন মানে ইথ বলতে কটা কার্বন? তো আমরা আগে দুটো কার্বন দিব। আর এন আছে না, এন মানে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এক বন্ধন। তো মাঝখানে কার্বন কার্বনে কী হবে? এক বন্ধন। কমপ্লিট। এবার আমাকে হাইড্রোজেনটাকে ফিল আপ করতে হয়। হাইড্রোজেনটাকে ফিল আপ করো। কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টা। তার মানে এদিকে দিচ্ছি, বা এখানে দিলেও হতো, বা তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে শেষ দিলাম। আর এখানে এটার নাম কি হলো? ইথেন। এর আগের দিন তো শিখালাম এগুলো। তাহলে এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে ইথিলিন, ওটা হচ্ছে অ্যাসিটিলিন। বলো তো কার্বন, এই কার্বনের সঙ্গে কি বন্ধন আছে? এক বন্ধন। এটাকে আমরা বলছি সমযোজী এক বন্ধন। কি বলি? সমযোজী এক বন্ধন। আর এখানে যে দ্বিবন্ধনটা থেকে কি বলবো? সমযোজী দ্বিবন্ধন। এটা হলো সমযোজী দ্বিবন্ধন। আর এটা
সমযোজী ত্রিবন্ধন। সমযোজী কথাটা কেন লিখছি আমি? কারণ কার্বন কার্বন তো সমযোজী যৌগ তৈরি করতে পারে, তো সমযোজী বন্ধনই হবে। আমরা যদি সমযোজী তিনটা বন্ধন হয়, এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন, তো এটা এক বন্ধন দ্বিবন্ধন, এটা ত্রিবন্ধন। এবার ভাবো তো, এভাবে লিখতে পারি, এটা হচ্ছে অ্যালকেনের, অ্যালকেন, এগুলো লিখতে পারি অ্যালকেন। বলেছিলাম মনে হয় এক বন্ধন থাকলে অ্যালকেনের মধ্যে পড়ে, তার মানে এটাকে অ্যালকেন বলি। যেগুলো এক বন্ধন থাকবে কার্বন কার্বনের মধ্যে, যদি এক বন্ধন থাকে সেটা অ্যালকেন, যদি দ্বিবন্ধন থাকে অ্যালকিন, আর ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন। এটা আমাদের জানা আছে। এবার এই যে অ্যালকেন, অ্যালকেনের না একটা নির্দিষ্ট একটা সংকেত আছে, সাধারণ সংকেত বলি ওটাকে। একটা সংকেত আছে, যে সংকেতের সাহায্যে তুমি শুধু কার্বনটাকে খালি বসাবা, দেখবা তুমি যত বড় চেন চাবা তত বড় তৈরি করতে পারবা। একটা উদাহরণ দিচ্ছি, সাধারণ সংকেতটা একটু মনে রাখবা। কার্বনের কী বলে, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে সাধারণ সংকেত। এবার কি বুঝি এটা দিয়ে? এটা দিয়ে বুঝি কার্বনের এনের জায়গাতে তুমি কি বসাবা, এক বসাও, এনের জায়গায় এক বসাও। কার্বন তো আছে, কার্বন বসালাম, এনের জায়গায় কি বসালাম, এক বসালাম। H লিখলাম, 2n আছে, তাহলে এনের জায়গায় কি এক বসাতে হবে, তাহলে এখানে কি হবে, 2 × 1, তাহলে 2 তো হবে, +2, তাহলে কি হবে বলতে 2 আর 2 যোগ করলে, তাহলে আমি একবারে লিখছি 4 হলো, আর 1টা না লিখলেও হয়। কি হলো এটা, মিথেন হলো না? বোঝা গেল? তাহলে একটা কার্বনের যে অ্যালকেন সেটাকে আমরা মিথেন বলছি, একটাই তো কার্বন আছে, একটা কার্বনের অ্যালকেনকে কি বলি, মিথেন। এবার যদি আমার ইচ্ছা হলো না আমি এখানে দুটো কার্বন বসাবো, দুটো কার্বন, তো দুটো কার্বন বসালে কী হবে বলো তো, C2, তারপরে তাহলে এনের জায়গায় গুণ করে 2 2 4 + 6, তার মানে হাইড্রোজেন কটা হবে, তার মানে C2H6 হবে। এবার কীভাবে C2H6 দেখো, কার্বন কার্বন দিলাম, কটা কার্বন, আর যেহেতু অ্যালকেন এন আছে, এক বন্ধন দিলাম, কটা, এবার একটা কার্বনে কটা করে হাত থাকে, 4টা, একটা হাতও দেওয়া আছে, কটা হাইড্রোজেন দিতে হবে এখানে বলতো, কার্বন কটা হলো, কার্বন 2টা, হাইড্রোজেন কটা, 6টা, তাহলে তো কার্বন 2টা হাইড্রোজেন 6টা হলো। তো ওটাকেই তো এটাকে এভাবে লেখা যায়। তাহলে বলো তো কার্বনের চেনটাকে বাড়াতে পারছো না এই সংকেত দিয়ে, বাড়ানো যাবে? আমি যদি 3 বসাই, এমনি যদি করতাম 3 বসালে, এমনি যদি করতাম 3টা কার্বনে কি হতো বলতো, এখানে কি দিতে হতো, এখানে কি দিতে হতো, এখানে বলতো কার্বন কটা, 3টা, হাইড্রোজেন কটা, 3 2 5 3 8টা। তার মানে আমরা এটাকে C3H8 লিখতে পারবো তো, C 3টা কার্বন আর H হচ্ছে 8টা। এটার নাম হচ্ছে কি, প্রোপেন। মিথ, ইথ, প্রোপ আর এন, প্রোপেন তো এটা, তাহলে এটা হচ্ছে প্রোপেন। এবারে এখানে চলে আসো, এই যে এই সংকেত অনুযায়ী বসাই দেখি, কটা কার্বন নিয়েছিলাম, 3টা, 3 দাও এখানে, তাহলে C3 হবে। এখানে বসাও 3 2 6 2 8, তাহলে এই 4টা হলো, মিলছে কি না? তো চেনটাকে তুমি বাড়াতে পারছো এভাবে। তার মানে এই সংকেতটা দিয়ে যে কোনো অ্যালকেন আমরা তৈরি করতে পারবো। তুমি যদি বলো না আমি কার্বনের জায়গায় 6 দিব, তুমি 6 বসাও, দেখবা হাইড্রোজেন কটা লাগবে, অটোমেটিক বেড়ে যাবে, তাই না? কথা বোঝা গেল? তাহলে অ্যালকেনের এটা সাধারণ সংকেত পরীক্ষাতে কিন্তু আসে, শর্ট প্রশ্ন, অ্যালকেনের সাধারণ সংকেত লেখো, তাহলে কি লিখবো, CnH2n+2। এবার চলে আসো অ্যালকিন, CnH2n+2। এবার অ্যালকিনের সাধারণ সংকেত লিখবো, অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, এটা হচ্ছে অ্যালকিন। কি বললাম বলো তো, CN, এটা একটু মুছে দিচ্ছি, সাধারণ সংখ্যাটা হচ্ছে CnH2n, শুধু 2n, কিন্তু এখানে দেখো +2 ছিল, এখানে কিন্তু শুধু 2n। এবার চলো, এটাকে অ্যালকিন, তো অ্যালকিন কিন্তু একটা কার্বনের অ্যালকিন হয় না, হয় একটা কার্বনের অ্যালকিন হয় না কি, আবার অ্যালকিন মানে ডবল বন্ধ থাকতে হবে কার্বন কার্বনে, তো কার্বন কার্বনের ডবল বন্ধ থাকতে গেলে মিনিমাম 2টো কার্বন তো লাগবে। তার মানে আমরা অ্যালকিন তৈরি করতে গেলে আমাদের মিনিমাম 2টো কার্বন দিয়ে শুরু হবে। এই যে মিনিমাম 2টো কার্বন মানে এই যে এটার নাম কি বলেছিলাম, এটার নাম কি, কটা কার্বন আছে, 2টা কার্বন, 2টা কার্বনের জন্য কি লিখতে হয়, 2টা কার্বনের জন্য ইথ, আয় রে, 2টো কার্বনের জন্য ইথ, আর ডবল বন্ড আছে তার জন্য ইন কথাটা যুক্ত করতে হয়, তাহলে কি লিখবো, ইথিন, তাহলে এটার নাম হবে ইথিন। কিন্তু ভালো নাম, এর একটা সাধারণ নাম আছে যেটার নাম হচ্ছে ইথিলিন বলি আমরা, কি বলি, ইথিলিন, বা তুমি ইথিনও বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 2টো কার্বনের এখানে সব 2টো কার্বন থেকে শুরু হয়েছে। তাহলে এবার বলো তো, আমি 2টো কার্বন এখানে যদি সি এর জায়গাতে 2 বসাই, তাহলে কি হয়, C2, এখানে এনের জায়গায় 2, সি বলছি, এনের জায়গায় 2 বসালাম, তো H এর জায়গায় 2 বসা, তাহলে কী হবে, 2 2 4, C2H4, এটাকে ভাঙো তো কী হয়,
দুটো কার্বন আর এইচ কটা মিললো কি না? তাহলে এই সংকেত দিয়ে যত বড় তুমি চেন বাড়াও মিলে যাবে। আবার চলো একটা দেখাচ্ছি, আমি কার্বনের জায়গায় 3 বসাও, বসালে কী হবে বলো তো? C3 3 2 6, তাহলে নিশ্চয়ই C3H6 হওয়া উচিত। এবার আমরা নিজে বানাই দেখি, 3টা কার্বন দিব, দিলাম। আর যেহেতু ইথিন একটা ডলবন আছে, তো যে কোনো জায়গায় ডলবন দাও, তুমি এখানেও দিতে পারো এখানেও দিতে পারো, তোমার ইচ্ছা। একটা ডলবন দিতে হবে, দিয়ে দিলাম। এবার বলো হাইড্রোজেন ফিল আপ করবো, এখানে 3টা, এখানে একটা, এখানে 2টা হবে তো? বলো কার্বন হাইড্রোজেন কটা হলো? হাইড্রোজেন 6টা, কার্বন 3টা, মিলছে না? তো এইভাবে করে বানানো যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের সাধারণ সংকেত। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তার মানে নিশ্চয়ই অ্যালকাইনেরও আছে, তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে এটা CnH2n -2। দেখো এটা ছিল +2, এটা শুধু -2। তো এটা মিলাও তো দেখি, এটা বলো তো কী হবে এটা মিলালে? দুটো কার্বন মানে কি? C2H 2 2 4, 4 থেকে 2 বাদ, তার মানে C2H2। দেখো এখানে কার্বন কটা আছে? দুটো, H কটা আছে? মিললো? তার মানে এইভাবে মিলানো যাবে। তাহলে আমরা কিন্তু সাধারণ সংকেতগুলো কিন্তু অবশ্যই পড়ে রাখবো, এই সাধারণ সংকেতগুলো। আশা করি বুঝতে পারলা। এবার আমি সম্পৃক্ত অসম্পৃক্তর কথা বলছিলাম। আর যাও যাও যাও, যে যাবার চলে যাও। কোথায় বাজনা বাজছে? না, তো এবার দেখো যেটা বলতে চাইছিলাম, আচ্ছা যেগুলো বললাম বোঝা গেল। এবার আমরা পড়ছিলাম সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে? সম্পৃক্ত, তার আগে একটা জিনিস, হাইড্রোকার্বনটা একটু জেনে নিই। হাইড্রোকার্বন বা কখনো কখনো লেখা থাকতে পারে, দেখবা সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই কথাটা লেখা আছে হয়তো বইয়ের মধ্যে, আছে না? তারপরে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কী জিনিস? আগে হাইড্রোকার্বন জিনিসটা বুঝতে হবে। হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন থাকবে, কার্বন থাকবে, কথা বুঝলা? মানে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। আর এই যে হাইড্রোজেন আর কার্বন, এদের মিলে, এরা দুজন মিলে যেসব যৌগ তৈরি করে, সেই যৌগগুলোকে বলা হবে কি? সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ। কথা বুঝতে পারলা? মানে কার্বন হাইড্রোজেন থাকবে, এরকম যৌগগুলোকে কী বলা হয়? হাইড্রোকার্বন। আর যে যৌগগুলো তৈরি হয় সেটা হচ্ছে সম্পৃক্ত বা অসম্পৃক্ত যৌগ। এবার কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত? সম্পৃক্ত কোনটা মাথা রাখবা। যেগুলা আমি অ্যালকেনের কথা বলছি, অ্যালকেন মানে কার্বনে যদি এক বন্ধন থাকে, মানে কার্বনের মধ্যে যদি এক বন্ধন থাকে, এক বন্ধন থেকে যে যৌগটা তৈরি হয় সেই যৌগটাকে বলা হবে সম্পৃক্ত, শুধু সম্পৃক্ত হলো। আর কার্বনের মধ্যে হয় ডবল বন্ড থাকতে পারে, না তো ট্রিপল বন্ডও থাকতে পারে, তাকে আমরা বলবো অসম্পৃক্ত। তার মানে সম্পৃক্তর মধ্যে অ্যালকেন পড়ে, আর অসম্পৃক্তর মধ্যে কে পড়বে? অ্যালকাইন দুটোই পড়বে, তাই না? তার মানে আমি কি বুঝলাম? যে কার্বনে যদি এক বন্ধন থাকে সেটা অ্যালকেন, সেটাকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে কিংবা ট্রিপল বন্ড থাকে, তাহলে সেটাকে কি বলবো? এবার একটা উদাহরণ দিচ্ছি, বলো তো এটা কি হবে? বলো এটা কি হবে? ঠিক লিখলাম। এবার সম্পৃক্ত না অসম্পৃক্ত? এবার কেন অসম্পৃক্ত? তোমার কিন্তু এক বন্ধনও তো আছে। হ্যাঁ, এটাই হলো কথা। যদি কোনো জায়গাতে ডবল বন্ড থেকে থাকে, এক বন্ধনের গুরুত্ব দিব না আমরা। ডবল বন্ড একটা আছে কি না? ডবল বন্ড আছে মানে ওটা আছে অসম্পৃক্ত, তার মানে এটা হচ্ছে অ্যালকিনের মধ্যে পড়ছে। বোঝা গেল? সম্পৃক্ত অসম্পৃক্তর মধ্যে কারো কোনো সমস্যা নাই? কার্যকারীমূলক, হ্যাঁ কার্যকারীমূলক। আচ্ছা, কার্যকারীমূলকের আগে মূলক কাকে বলে সেটা আগে বুঝতে হবে। কার জানা আছে মূলক কাকে বলে? কে বলতে পারবা? মূলক বলতে পারবা? কে বলে সেটা? কেউ মানে নামই শুনুনি মনে হয় না? আচ্ছা বলে দিচ্ছি, মূলক হচ্ছে একাধিক পরমাণু মিলে তৈরি হতে পারে মূলক, বা একাধিক আয়ন মিলে তৈরি হতে পারে মূলক। কিন্তু একাধিক পরমাণু কিংবা একাধিক আয়ন মিলে যুক্ত হয়ে যে পরমাণু গুচ্ছ তৈরি হবে, সেই পরমাণু গুচ্ছটা হয় ঋণাত্মক আধানযুক্ত হতে পারে, না তো ধনাত্মক আধানযুক্ত হতে পারে। এই ঋণাত্মক বা ধনাত্মক আধানযুক্ত পরমাণু গুচ্ছটাকে বলা হয় মূলক। বুঝলে না? চলো আমি বলছি, OH- এটা একটাকে মূলক বলে। যেমন CO3 2-, এটা এগুলো হচ্ছে মূলক। হ্যাঁ,
এই যে OH মাইনাস লেগেছি, বলো তো ও একটা আছে না, হাইড্রোজেন আছে একটা, তার মানে ও পরমাণু আর হাইড্রোজেন পরমাণু মিলে যুক্ত হয়েছে কি না? তো মিলে কি হয়েছে, একটা পরমাণু গুচ্ছ তৈরি করেছে, মানে দুটো পরমাণু মিলে তৈরি করেছে। একাধিক থাকতে হবে পরমাণু, কিন্তু একটা যেমন Cl একে মূলক বলা যাবে না, এটা আয়ন হলো, কারণ এখানে তো একটাই ক্লোরিন একটাই আছে, এখানে দেখো দুটো আলাদা আলাদা পরমাণু আছে কিনা, একাধিক পরমাণু থাকতে হবে। তো একাধিক পরমাণু মিলে যখন একটা পরমাণু গুচ্ছ তৈরি করে, সেই গুচ্ছটা হয় ঋণাত্মক হয় বা পজিটিভ NH4+। দেখো এটাও কিন্তু একটা মূলক, কারণ উপরে প্লাস আছে, দেখো একাধিক পরমাণু মিলে তৈরি করেছে কিনা। তাহলে এই যে সমস্ত পরমাণু গুচ্ছ, এদের চার্জ হচ্ছে হয় নেগেটিভ হবে না তো পজিটিভ হবে, তো এগুলোকে বলবো আমরা মূলক। কিন্তু কার্যকারী মূলক কাকে বলা হয়? কার্যকারী মূলক হচ্ছে যে সমস্ত মূলকগুলো কোনো একটা জৈব যৌগের মধ্যে উপস্থিত থাকবে, থেকে ও নিজেই ওর রাসায়নিক ধর্মটাকে প্রকাশ করবে, মানে ও নিজে বলে দিবে যে রাসায়নিক ধর্মটা ওর কেমন হবে। বুঝলাম না ব্যাপারটা? জৈব যৌগ মানে তো বুঝতে পারলাম, ধরে নাও জৈব যৌগ একটা উদাহরণ দিলাম, জৈব যৌগ মানে কি? কার্বন গঠিত যৌগ। তাহলে ধরো CH3 CH2 CH3, বলে এটার নাম কি? প্রোপেন। এটার নাম হচ্ছে প্রোপেন। এবার এই যে প্রোপেন, তার মানে এটা একটা অ্যালকেন তো এর নিজের একটা ধর্ম আছে। তো এবার কি হলো, একটা মূলক এর মধ্যে চলে আসলো, এর মধ্যে একটা মূলক অ্যাড হয়ে গেল, সেই মূলকটার নাম হচ্ছে OH মূলক। যেমন এখানে বললাম OH মূলকটা অ্যাড হলো কি না? এই যে OH মূলকটা অ্যাড হলো, OH মূলক অ্যাড হওয়ার পর এর যে অ্যালকেনের যে ধর্ম, সেই ধর্মটা নাই আর, OH-এর যে ধর্মটা, সেই ধর্মটাই পুরোটাকে দেখাতে হবে। মানে ব্যাপারটা বোঝা গেলাম কি বললাম? ধরো না এখানে সবাই মিলে একটা ডিসকাশন করলা, একটা কিছু আলোচনা করলা যে এই জিনিসটা কালকে করব। তোমরা কয়েকজন মিলে আলোচনা করলা যে আমরা কালকে কিছু একটা করব, ঠিক আছে? এবার এমন একজন ব্যক্তি বাইরে থেকে চলে আসলো, এসে বললো না তোরা যা আলোচনা করছিস কোনো কিছু হবে না, আমি যেটা বলবো ওটাই ফাইনাল। কথা বুঝতে পারলা? ও এসে বলে দিল এটা করতে হবে, মানে কালকে তুমি ওটাই করবা। তো এরকম, তার মানে OH কী করলো, এসে পুরো ধর্মটাকে পরিবর্তন করে দিল। তার মানে তার মানে এটা একটা মূলক, এই মূলকদেরকেই বলবো আমরা কার্যকারী মূলক। তার মানে কার্যকারী মূলক তাহলে কাদের বলবো? যে সমস্ত মূলক কোনো জৈব যৌগের মধ্যে উপস্থিত যদি থাকে, তাহলে ও কী করবে, গোটা চেনটার বা গোটা জৈব যৌগটার রাসায়নিক ধর্মটাকে কী করবে, প্রকাশ করবে। কথা বোঝা গেল? তো এই ধরনের মূলকগুলোকে কী বলা হবে? কার্যকারী মূলক।